এই সরকার দেশের মধ্যে কোন খেলা শুরু করেছে, কি ইচ্ছা, কি ইন্টেনশন, আমি জানি না যে এই সরকার নিজেও জানে কি। বর্তমান সরকার শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কর্মীদের বিচারের ব্যবস্থা করেছে। ডক্টর ইউনূসের কিংস পার্টি টুঙ্গিপাড়া অভিমুখে যাত্রা করবে, লং মার্চ টু টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। এদিকে আজ আওয়ামী লীগের তুপের মুখে পড়ে ডক্টর ইউনূস সহ সবাই। আওয়ামী লীগের অবস্থা খারাপ করায় তারা প্রতিশোধ নেওয়া শুরু করে। বিএনপি দল কঠিন বিপদে পড়ে। এই মুহূর্তে দেশে ক্ষমতার পালাবদল হচ্ছে। শেখ হাসিনা তাহলে দেশে ফিরতেছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু আপনার অনলাইনে অফলাইনে বিভিন্ন জায়গায় কিংবা বিভিন্ন সংবাদ মাধ্যমে তারা কিন্তু প্রকাশে বাংলাদেশে এখন দেশ চালাচ্ছেন ডক্টর ইউনূস, কিন্তু কোন জায়গায় যদি কোনো কিছু মব ভায়োলেন্স হয় দোষ পরে কার বিএনপি, আর কোন জায়গায় যদি কোনো ধরনের অপকর্ম হয় দোষ পরে কার আওয়ামী লীগের। সারা দেশ বিএনপির বিরুদ্ধে ফুসে উঠেছে এবং এইটা একটা অনিবার্য সংঘাতের দিকে অগ্রসর হইতেছে। তারেক রহমান বলছেন অন্যায়কারী যেই হোক আমরা প্রশ্রয় দেব না। বরাবর আমরা বলেছি অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে, দলের সাথে তার কি সম্পর্ক কিচ্ছু যায় আসে না। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের উপরে মানুষের যে আস্থা ছিল সেখানে খানিকটা হলেও চির ধরেছে, এটি সত্য কথা। কিন্তু এর চেয়েও চরম সত্য কথা, সেনাপ্রধান প্রায় 5 মাস আগে যে আশঙ্কার কথা আমাদেরকে শুনিয়েছিলেন, সম্ভবত বাংলাদেশ সেই ভয়ঙ্কর দিকে যেতে চলেছে। বিএনপি একটা নতুন ভিশাস সার্কেলে পড়েছে, একটা নতুন সাইকেলে পড়েছে, একটা নতুন বৃত্তে আটকা পড়েছে। বিএনপি বের হতে পারছে না, পারবে না, কোনোদিন বিএনপি সফল হবে না। প্রত্যেকটা মানুষের মনে প্রশ্ন, বিএনপিকে বিশেষ করে ইসলামিক দলগুলো জামাত, এনসিপি কিভাবে বিএনপির গলা চিপে ধরেছে জনাব তারেক রহমান সম্পর্কে যে অশ্লীল স্লোগান দেওয়া হচ্ছে। একদিকে বিএনপির বিরুদ্ধে অনেক প্রতিবাদ হচ্ছে, আন্দোলন হচ্ছে, অন্যদিকে শেখ হাসিনার বিশাল একটি প্রত্যাবর্তন সামনে আসে এবং শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবে রূপ নিচ্ছে। দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন আওয়ামী লীগ কর্মীরা প্রথম থেকেই চাচ্ছিল যে দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ ঘটাবে এবং অনেক কিছু করবে। আর আজকে যখন বিএনপির একটা বিষয়কে কেন্দ্র করে দেশ উত্তাল হয় তখন কিন্তু তারা বিশাল সুযোগ পায়। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে এক ব্যবসায়ীকে ইট মেরে হত্যাকে কেন্দ্র করে দেশের মধ্যে প্রত্যেকটা মানুষ রাজপথে নেমে যায়, আন্দোলন করে, মিছিল করে। অন্যদিকে বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমও বাংলাদেশকে চাপ দেওয়া শুরু করে যে বাংলাদেশের মধ্যে কেন এই মব কালচারগুলো বেড়ে যায়। ডক্টর ইউনূসের উপর কিন্তু কঠিন প্রভাব পড়ে। সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। সর্বশেষ ডক্টর ইউনূসের উপর কি প্রভাব পড়ে, বা বিএনপি দলের কি হয়, বা শেখ হাসিনা কিভাবে সফল হচ্ছে, সবকিছু দেখতে পারবেন এই ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকলি কন্টিনিউ করবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। শেখ হাসিনা তাহলে ফেব্রুয়ারি মাসেই দেশে ফিরতেছে। বর্তমানে আমাদের বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো ঠিক এভাবেই প্রকাশ করতেছে। উল্টোদিকে সজিত ওয়াজিদ জয় তিনিও জানালেন যে শেখ হাসিনা কবে দেশে ফিরবে। নির্বাচনের ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারি মাসে। আর এই ফেব্রুয়ারি মাসকে কেন্দ্র করেই আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু আপনার অনলাইনে অফলাইনে বিভিন্ন জায়গায় কিংবা বিভিন্ন সংবাদ মাধ্যমে তারা কিন্তু প্রকাশে আসা শুরু করছে। এখন আসুন ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে। ব্যারিস্টার রুমিন ফারহানার আসলে বক্তব্যটি আমি আসলে অবাক হইনি, কারণ ব্যারিস্টার রুমিন ফারহানা অনেক আগে থেকেই উনি বুঝতে পারছে যে এই অন্তর্বর্তীকালের সরকার যদি আপনার নির্বাচন মানে একটু একটু করে পিছনে আপনার নেওয়ার চেষ্টা করে তাহলে সবচেয়ে বড় হুমকির মুখে পড়বে আমাদের বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব। এটাই হচ্ছে বর্তমানে আপনার বাংলাদেশে মব ভায়োলেন্স মানে এতটাই তীব্র। আর উল্টো দিকে ডক্টর ইউনূসের ভূমিকা কি জানেন যে কোথায় বাংলাদেশে মব ভায়োলেন্স হচ্ছে? এটি হচ্ছে অন্তর্বর্তীকালের সরকারের অবস্থা। উল্টো দিকে জামায়াত আপনার এমন একটা মানে রাধাশ্যামের পাট নিয়ে বর্তমান বৈশা রয়েছে যে মানে বাজা মাছটা উল্টে খেতে পারে না। যেমন আপনার বাংলাদেশে আমাদের স্বাধীনতা ক্ষেত্রে কিংবা 1971 সালে 7ই মার্চ যে ঐতিহাসিক আপনার ভাষণটা ছিল শেখ মুজিবুর রহমানের, সেই ভাষণের মাঠটা বর্তমান একটু একটু করে জামাতের দখলে যাচ্ছে। এর থেকে আসলে আপনার দুঃখজনক কিংবা লজ্জাজনক আমার মনে হয় বাংলার জাতির জন্য আর কিছু হতে পারে না। আমার মনে হয় আর কিছু হতে পারে না। আপনার ব্যারিস্টার রুমিন ফারহানা উনি কিন্তু ঠিকই বুঝতে পারছে, উনি অনেক আগে থেকেই কথা বলতে শুরু করছে যে এই অন্তর্বর্তীকালের সরকার যদি নির্বাচন আপনার পিছনে ফেরায় তাহলে কতটা ভয়ঙ্কর হবে আগামী বাংলাদেশকে কেন্দ্র করে। আপনার শেখ হাসিনা উনিও কনফিডেন্স যে এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস সহজে নির্বাচন দিবে না, আমি লিখিত দিতে পারি। তবুও শেখ হাসিনা কিন্তু বারবার বলতেছে যে আমি দেশে ফিরবো। ইভেন শেখ হাসিনার পুত্র সজিত ওয়াজিদ জয় তিনিও জানালেন আপনার টাইমস অফ ইন্ডিয়াকে যে আমার মা দেশে ফিরবে বাংলাদেশে। এখন এই মুহূর্তে আমি মনে করি ভাই বিএনপি আপনার
রাজাকারদের একটা চক্করে পড়ে গেছে। কেমন তাদের চোখের সামনে কালা কাপড় বেঁধে দিয়েছে অলরেডি। তাই এই মুহূর্তে শেখ হাসিনা যদি আপনার ফেব্রুয়ারিতে দেশে আসার যেই ঘোষণাটি, এটা যদি আপনার ঘটাই দেয় শেখ হাসিনা, তাহলে বাংলাদেশ পুনরায় বাঁচতে পারবে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে। মুক্তিযোদ্ধাদের সম্মান, মুক্তিযোদ্ধাদের রক্ত বৃথা যাবে না যদি ফেব্রুয়ারিতে শেখ হাসিনার পুত্রর ঘোষণার অনুযায়ী দেশে ফিরে শেখ হাসিনা। তাহলে দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপনারা আসলে কি মনে করতেছেন যে শেখ হাসিনা যদি দেশে ফিরে তাহলে কি সার্বভৌমত্ব রক্ষা হবে, নাকি নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসলে সার্বভৌমত্ব রক্ষা হবে? কোনটা? আগামী সোমবার নরেন্দ্র মোদী একটা অল পার্টি মিটিং ডেকেছেন। অল পার্টি মিটিংটা কি ব্যাপারে ডেকেছেন সে নিয়ে নানান জল্পনা কল্পনা হচ্ছে, কিন্তু কূটনৈতিক সূত্র মারফত যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে অল পার্টি মিটিংটা শেখ হাসিনাকে নিয়ে এবং তার দেশে ফেরার দিনক্ষণ নিয়ে এবং কিভাবে তাকে দেশে ফেরানো হবে সেই ব্যাপারেই অল পার্টি মিটিং ডাকা হয়েছে। সর্বসম্মতিক্রমে একটা ডিসিশন নেওয়া হবে। এখন অল পার্টি মিটিং ডাকা মানে দুটো জিনিস এখানে হতে পারে। এক হচ্ছে এই মায়ানমার দিয়ে যেটা শুরু হলো, মায়ানমার সীমান্তে যেটা শুরু হলো, সেটা গতকালকেও আবার রাত্রিবেলাতে আবার গোটা 50 মারা হয়েছে। এখন ভেতরে পুরো ওই মায়ানমার জঙ্গলটা পুরো আসাম রাইফেলস পুরো ঘিরে ফেলেছে, পুরো ঘিরে এখন ভেতরে চিরুনি তল্লাশি হচ্ছে। যেগুলো ধরা পড়ছে সেগুলোকে মোটামুটি যা আন্দাজ মানে যা শোনা যাচ্ছে, এটা কিন্তু আমি কনফার্ম না, যা শোনা যাচ্ছে 75 কি 76 জন উলফা ধরা পড়ছে। তাদের মধ্যে বেশ কিছু বাংলাদেশি আছে, রোহিঙ্গা বলে কিছু উল্লেখ হয়নি, কিন্তু বাংলাদেশি বলে উল্লেখ করা আছে, যারা বাংলাদেশে চট্টগ্রামে যারা পাহাড়ি অঞ্চলে যাদের ISI ট্রেনিং দিয়েছিল তাদের ধরা হয়েছে। তো এখানে তার স্পষ্ট হয়ে গেল যে বাংলাদেশের হাত রয়েছে ভারতবর্ষকে অস্থির করার ব্যাপারে। আর ভারতবর্ষের একটা ঘোষিত নীতি হলো ভারতবর্ষের ভেতরে কোনো যদি সন্ত্রাসবাদী কার্যক্রম হয় তাহলে সেটা অ্যাক্ট অফ ওয়ার হিসেবে গণ্য করা হবে। আর এই অ্যাক্ট অফ ওয়ার যদি বাংলাদেশের ওপরে জারি হয় তাহলে পরে মানে বুঝতেই পারছেন কি হবে, আমরা ঠিক বলার দরকার নেই। এখন দুটো ব্যাপার, এটা হলো একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার, যদি শেখ হাসিনাকে ফেরানো হয় তাহলে কিভাবে ফেরানো হবে। এখন দেশে একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়ে রয়েছে। আর প্রায় 1 বছর হতে চললো, আগস্টের 5 তারিখে উনি ভারতবর্ষে চলে এসেছেন, প্রায় আগস্ট আসতে যাচ্ছে। আবার ওখানে জুলাই প্রোক্লেমেশন নাকি একটা হওয়ার কথা, যদিও সেটা নিয়ে ভারতবর্ষ মাথা ঘামায় না। একটা অবৈধ সরকারের সেই সরকার এখন জুলাই প্রোক্লেমেশন করলো, নাকি আপনার নতুন সংবিধান করলো, নতুন বিচার ব্যবস্থা করলো, সেগুলো তো কোনো বৈধতা নেই। সোমবার দিন দুটো জিনিস একসঙ্গেই হতে পারে, যে বাংলাদেশের উপরে কিভাবে অ্যাকশনটা নেওয়া যায়, কিভাবে বাংলাদেশকে সামাল দেওয়া যায়, এবং 2 হচ্ছে বাংলাদেশকে কন্ট্রোলে নিয়ে তারপর শেখ হাসিনাকে সেখানে বসানো 1 মাস হোক 2 মাস হোক সময় নিয়ে সেটা সবার মত নিয়ে এটা করা হবে বলে কূটনৈতিক সূত্রে জানা গিয়েছে। এখন এই মিটিংটা সোমবার দিন যেটা হবে সেটার ফলাফল কি হবে না হবে সেটা হয়তো 2 দিন বাদে কি 3 দিন বাদে জানতে পারবো। এর ওর মুখ থেকে শুনতে হবে, এগুলো কাগজে বেরোয় না। এখন বাংলাদেশের ইউনূস সরকার এখন চিন্তা করো তারা কি করবে না করবে, কোথায় পালাবে, কোথায় মানে লুকাবে। তবে ইউনূসকে দেশ ছেড়ে পালাতেই হবে, এটা আমি আগেও বলেছি, এখনো বলছি, ওটা রিয়াল লিগন হয়ে। ডক্টর ইউনূসের কিংস পার্টি এনসিপি আগামীকাল টুঙ্গিপাড়া অভিমুখে যাত্রা করবে, লং মার্চ টু টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে লম্বা একটা স্ট্যাটাস দিয়েছে, তারা টুঙ্গিপাড়া যাচ্ছে। সর্বোপরি তারা আগামীকাল টুঙ্গিপাড়ার মাটিতে মুজিববাদের কবর রচনা করার জন্যই যাত্রা করবে, এটাই তারা বুঝিয়েছে। আরো বলেছে শেখ মুজিবের ধর্মকে মাটির সাথে মিশিয়ে দিবে। তাদের সারা দেশব্যাপী যে কর্মসূচি তারা নিয়েছে, সারা দেশের বিভিন্ন জেলায় তারা যাচ্ছে, সেখানে লাঞ্ছনা বঞ্চনার শিকার হচ্ছে, তারপরও নির্লজ্জের মতো তারা আবার গোপালগঞ্জ যাচ্ছে। গোপালগঞ্জ নিয়ে কিছু কথা আপনাদের একটু মনে করাই দিই। গোপালগঞ্জে কিংস পার্টির সর্দাররা, অর্থাৎ বিগত সময় বাংলাদেশের রাজনীতিতে যে 2টা কিংস পার্টির আবির্ভাব ঘটেছিল, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ, তিনি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন, তিনিও কিন্তু টুঙ্গিপাড়াতে গিয়েছিলেন, কিন্তু তার টুঙ্গিপাড়া যাওয়ার সেই দিনটা কিন্তু ভালো ছিল না। এখন যে প্রজন্ম টুঙ্গিপাড়ায় রয়েছে তার পূর্ববর্তী প্রজন্মদের বর্ষার বল্লমের ধাওয়ায় হুসাইন মোহাম্মদ এরশাদ পদ্মবিল দিয়ে, টুঙ্গিপাড়ায় যে পদ্মবিল আছে, পদ্মবিল দিয়ে স্পিড বুটে করে পালিয়ে গেছিল। মানে স্বাভাবিক প্রক্রিয়ায় সেখান থেকে সে ফিরতে পারে নাই। ঠিক একই রকম পরিস্থিতির শিকার হয়েছিল জিয়াউর রহমান। অবস্থা বেগতিক দেখার কারণে গোপালগঞ্জ সাব ডিভিশনে ঢোকার মতো সাহস তিনি করতে পারেন নাই। পরবর্তীতে তিনি মাদারীপুরের শশীল্যান্ডে হেলিকপ্টার যুগে ল্যান্ড করে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে মিটিং শেষে ঢাকায় ফেরত এসেছিলেন। সাবেক কিংস পার্টির 2 শীর্ষকর্তার অবস্থান বা পরিণতি এমনটা হয়েছিল, এবং 5 আগস্ট সরকার পতনের পর টুঙ্গিপাড়ায় কিন্তু প্রথম ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টি করেছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আর্মির গাড়ির সামনে তারা বুক পেতে উজাড় করে দাঁড়িয়েছিল, তারা টুঙ্গিপাড়ায় কিন্তু কাউকে ঢুকতে দেয় নাই। সেনাবাহিনীও কিন্তু প্রথম দিকে টুঙ্গিপাড়ায় তেমন একটা বন্দোবস্ত করতে পারে না, এবং সেনাবাহিনীর গাড়িও জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আগামীকাল কিংস পার্টি তোরা যারা যাচ্ছিস ভাই, তোদের অনুরোধ তোরা যাইস না, তোদের পিঠের চামড়া অবশিষ্ট নিয়ে তোরা
ঢাকায় ব্যাক করতে পারবে কিনা এই বিষয়ে আমি যথেষ্ট শঙ্কিত। আমি শঙ্কিত কারণ তোরা যেই সিদ্ধান্ত নিয়েছিস, যেই মতলব তোরা এটেছিস, যেই মতলব নিয়ে তোরা টুঙ্গিপাড়ায় যাচ্ছিস, বঙ্গবন্ধুর কবরে তোরা হামলা করবি, এবং আমাদের কাছে তথ্য আছে জামাত শিবিরের একাধিক নেতাকর্মী আরো কয়েকদিন পূর্ব থেকে গোপালগঞ্জের বিভিন্ন জায়গায় অবস্থান করতেছে, বিভিন্ন আবাসিক হোটেলে, বিভিন্ন আত্মীয় স্বজনদের বাড়িতে, বিভিন্ন এনসিপি নেতাকর্মীদের বাড়িতে তারা অবস্থান করছে। তারা একযোগে হামলা চালাবে গোপালগঞ্জবাসীর উদ্দেশ্যে না, শুধু দক্ষিণবঙ্গবাসীর উদ্দেশ্যে। দুটা কথা বলতেই হয়, আপনারা সবকিছু বাদ দেন। আওয়ামী লীগের আমলে যে পদ্মা সেতুর কারণে আপনাদের জীবনমানের যে উন্নয়ন হয়েছে, এই পদ্মা সেতুর অবদান স্বীকার করে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার অবদানকে স্বীকার করে আপনারা অন্ততপক্ষে কালকে কেউ যদি জাতির পিতার কবরের মাটি স্পর্শ করে, মাটি ছয়, তাদেরকে কেউ এক পায়ে হেঁটে টুঙ্গিপাড়া থেকে বের হতে দিবেন না। আমি নিশ্চিত এটা আমার বলতে হবে না, আপনারা নিজেরাই দেবেন না, কারণ বঙ্গবন্ধু কোনো একক দলের সম্পত্তি না। বঙ্গবন্ধু পুরো জাতির নেতা, বঙ্গবন্ধু বাঙালির নেতা। বঙ্গবন্ধু কবরকে খণ্ড বিখণ্ড করার যে চিন্তা ভাবনা মাথায় নিয়ে তারা যাচ্ছে, তাদেরকে আপনারা সহজেই ছেড়ে দেবেন না। আমি নিশ্চিত গোপালগঞ্জের শুধু ছেলেরা নয়, মা বোনরাও খুন্তি, বটি এবং ঝাড়ু নিয়ে তারা দাঁড়াবে বঙ্গবন্ধুর কবর রক্ষার্থে। এবং তোরা যারা যাচ্ছিস, তোদের উদ্দেশ্যে তোরা বেশি বেশি পুলিশ প্রোটোকল, সেনাবাহিনী প্রোটোকল নিয়ে যাইস, আর আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি একটা উদাত্ত আহ্বান থাকবে। ক্ষমতার পালাবদল কিন্তু হবে, আজ বা কাল, দুদিন পর হবে। তো এই মুহূর্তে আপনারা এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডে আপনারা সায় দেন না, সমর্থন করেন না, কারণ 2 দিন পর বা 6 দিন পর আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় আসবে। তখন আপনাদের কি হবে একবার জাস্ট একটু ডিপলি ভাববেন, তাইলে পরে আপনাদের সেই আবেগ ঝরঝর করে মাটির সাথে মিশে যাবে। তো এনসিপির জাতীয় টুকাই, জাতীয় জলহস্তি, মলম, গদা, এদেরকে আমি বলতেছি তোরা ভাই যাইস না, আর গেলেও বঙ্গবন্ধুর কবরে স্পর্শ করার মতো দুঃসাহস বা ধৃষ্টতা তোরা দেখাইস না। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের উপরে মানুষের যে আস্থা ছিল সেখানে খানিকটা হলেও চির ধরেছে, এটি সত্য কথা। কিন্তু এর চেয়েও চরম সত্য কথা, সেনাপ্রধান প্রায় 5 মাস আগে যে আশঙ্কার কথা আমাদেরকে শুনিয়েছিলেন, যে সন্দেহ সংশয় প্রকাশ করেছিলেন, সম্ভবত বাংলাদেশ সেই ভয়ঙ্কর দিকে যেতে চলেছে। আমাদের সবাই নিশ্চয় মনে আছে, গত 25শে ফেব্রুয়ারি পিলখানা ট্র্যাজেডি দিবসে রাজধানীতে রাওয়া ক্লাবের একটি অনুষ্ঠানে তিনি মন্তব্য করেছিলেন, নিজেরা কাদা ছুড়াছুড়ি, মারামারি ও কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে সতর্ক করিনি। তিনি সতর্ক করেছিলেন। এই মুহূর্তে বাংলাদেশে যে একটা ঘনঘোর অন্ধকার আমাদের উপরে জেঁকে বসেছে, এটা নিশ্চয়ই আরো নিকষ কালো হবে। গত প্রায় 1 বছর ধরে যা চলছে ডক্টর ইউনূস সরকার আসার পর থেকে, তা তো দেশের একটা অগ্রযাত্রার পথে যে সূচকগুলো আমাদের সামনে থাকে তা কোনোটাই তো ইতিবাচক নয়। আওয়ামী লীগ এমনিতেই মাইনাস হয়ে গেছে, এখন বিএনপিকে মাইনাস করার জোর প্রচেষ্টা, সেই ষড়যন্ত্র চলছেই। এবং 1-11-এর সময় যে -2 ফর্মুলা কথা আমরা জানতাম, সেটি ছিল 2 দলের 2 নেত্রীকে মাইনাস করা, এখন প্রধান বৃহৎ 2 রাজনৈতিক দলকে মাইনাস করা। বৃহৎ 2 রাজনৈতিক দলকে মাইনাস করার মাধ্যমে যদি কোনো ধরনের শুভ শক্তির সূচনা ঘটতো, আমাদের মেনে নিতে কোনো সমস্যা ছিল না। কিন্তু কি দেখতে পাচ্ছি আমরা? আক্রমণ পাল্টা আক্রমণ তো চলছেই। কিন্তু মাত্র কয়েকদিন আগে রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে একজন ব্যবসায়ীকে যেভাবে মধ্যযুগীয় বর্বরতায় হত্যা করা হলো, তারপর থেকে বিএনপিকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, এবং স্পষ্ট একেবারে প্ল্যান্ড ওয়েতে সবকিছুর বাস্তবায়ন চলছে। গত 11 মাস বা 1 বছর ধরে আমাদের অস্তিত্বের যে জায়গাটি, মুক্তিযুদ্ধকে নিয়ে যেভাবে খেলা চলছে, আগে বলেছে আওয়ামী লীগকে মাইনাস করা হয়েছে, এখন একটা গণতান্ত্রিক শক্তি হিসেবে যে বিএনপির অবস্থান ছিল সেটিকেও ধূলিসাৎ করার চেষ্টা করা হচ্ছে। এখন বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে বিএনপি প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমানকে যেভাবে তার ছবি, তার পোস্টার যেভাবে অবমাননা করা হচ্ছে, পায়ের নিচে পেশা হচ্ছে, শোনা যাচ্ছে যে সংসদ ভবনের পাশে জিয়াউর রহমানের যে সমাধি, সেটির উপর আক্রমণ চলতে পারে। একইভাবে শোনা যাচ্ছে যে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধির, সেটির উপরও হামলা চলতে পারে, এবং সেই পরিকল্পনা চলছে। তাহলে এর মধ্য দিয়ে আমরা কি বলবো? বৃহৎ 2 রাজনৈতিক শক্তিকে নির্মূল করার মাধ্যমে যে ম্যাটিকুলাস ডিজাইন বাস্তবায়নের চেষ্টা চলছে, এবং হয়তো সফল হতেও পারে সাময়িক সময়ের জন্য, দিন শেষে নিশ্চয়ই আমরা অন্য কিছু দেখতে পারবো। তো এখন এই মুহূর্তে যে অবস্থা, একটা দেশের অগ্রযাত্রার পথে যে সূচকগুলোর ইতিবাচক দিক
স্পষ্ট হওয়ার কথা, তার কোনোটাই তো ইতিবাচক নয়। অর্থনীতি থেকে শুরু করে আইন শৃঙ্খলা পরিস্থিতি, গত 1 বছর ধরে যে মব ভায়োলেন্স ভয়ঙ্কর আকারে জাতির কাঁধে জেঁকে বসেছে, এটির পৃষ্ঠপোষক কারা কারা আমরা সবাই জানি। কারা মব ভায়োলেন্স এই মুহূর্তে সৃষ্টি করছে? বিএনপির বিরুদ্ধে অভিযোগ আছে, কিন্তু ভয়ঙ্কর আকারে কারা করছে এবং এর উস্কানিদাতা প্রশ্রয়দাতা কারা? অনেকে বলছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে প্রশ্রয়দাতা। হ্যাঁ, তার সত্যতা থাকতে পারে। এখন বিএনপি সরাসরি সেই অভিযোগটি জানাচ্ছে। জঙ্গিবাদের যে উত্থানের সুস্পষ্ট একটা ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। আস্ফালন তো আছেই, চরম উত্থানের পথে মৌলবাদী শক্তির আস্ফালন। মসজিদের মধ্যে মৌলবাদী শক্তির বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলে কোনো ইমামও নিরাপদ নন। তাতে এই ধরনের কথা বলতে গেলে রক্তাক্ত হতে হচ্ছে মসজিদের মধ্যেই। মানুষ কোথায় নিরাপদ? স্বাধীনতা বিরোধী শক্তির যে আয়োজন খুব মহাসমরা হয়ে চলছে। অতএব এর পরের স্টেজ নিশ্চয়ই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কার বিষয়টি আমরা আনতেই পারি। যেমন বরাবরই বলি যে আওয়ামী লীগের সময় যে পলিটিক্যাল ভ্যাকিউম তৈরি করা হয়েছিল, তারপরে স্টেজ হচ্ছে জঙ্গিবাদ চরমপন্থার উত্থান। আমরা সেটির আভাস তো দেখছি। এবং এরপরে স্টেজ কি? সবাই ঐক্যের কথা বলছি, প্রধান উপদেশ থেকে শুরু করে প্রত্যেক রাজনৈতিক দল, কিন্তু প্রত্যেকের এজেন্ডা অনুযায়ী চলছে। প্রধান উপদেষ্টা নিজেই বিভাজন তৈরি করেছেন, তিনি নিজেই বিরোধী দল সৃষ্টি করেছেন। সরকারি দল তো সৃষ্টি করেছেনই, আবার বিরোধী দল তৈরি করছেন। একটা অকার্যকর রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে। এবং এই ব্যর্থতা, এই অকার্যকরতার মধ্য দিয়েই পরাশক্তিগুলোর খেলার একটা উর্বর ভূমি হিসেবে তৈরি হয় সেই ভূখণ্ড। ডিপ স্টেটে খেলা খুব জোরে সোরে চলছে, এটি তো এখন আমাদের কারোর মুখে কথা নয়, তার যথেষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে। বাংলাদেশে এখন দেশ চালাচ্ছেন ডক্টর ইউনূস, কিন্তু কোনো জায়গায় যদি কোনো কিছু মব ভায়োলেন্স হয়, দোষ পরে কার? বিএনপির। আর কোনো জায়গায় যদি কোনো ধরনের অপকর্ম হয়, সেই বিষয়ে যদি জনগণ প্রতিবাদ করে, সমালোচনা করে, দোষ পরে কার? আওয়ামী লীগের। তখন তাকে ট্যাগ লাগিয়ে দেওয়া হয় সে আওয়ামী লীগের দোষর। কোনো জায়গায় ডাকাতি চুরি হলো, দোষ পরে কার? হয়তো আওয়ামী লীগ, না হলে বিএনপির। এখন আমার কথা হচ্ছে, দেশ চালাবে ডক্টর ইউনূস সরকার, দোষ করবে যে সকল দল এখন ক্ষমতায় নেই তাদের। তাহলেই তো বোঝা যাচ্ছে দেশে যে সকল কিছু ঘটছে সকল কিছু পরিকল্পিত। কারণ এ সকল কিছু ঘটলেই বিএনপিকে দোষ দেয়া যাবে এবং আওয়ামী লীগকে দোষ দেয়া যাবে। কিন্তু এটা সত্য, বিএনপি 5 আগস্টের পরবর্তী সময় তার দলের অনেক কর্মী বিভিন্ন জায়গায় খুন, চাঁদাবাজি, লুটপাট অনেক বেশি করে ফেলেছে। সে কারণে এখন না করলো বা কমিয়ে ফেললো, এনসিপি জামাত ইসলামী করলো, দোষ সকল কিছুই বিএনপির খারা যাবে। তার মেইন কারণ হচ্ছে বিএনপি এত পরিমাণ মব করেছে, এত পরিমাণ খুন, হত্যা, চাঁদাবাদের সাথে যুক্ত ছিল, তাই এখন জনগণের মাথা সেটিং হয়ে গিয়েছে। যত কিছু করা হচ্ছে এখন দেশে, সকল কিছু বিএনপি করছে। আর এটা ক্যাশ করছে ডক্টর ইউনূস সরকার, এনসিপি, জামাত ইসলাম এবং অন্যান্য ছোটখাটো দলগুলা। তারা চাচ্ছে বিএনপি আরো এই হত্যাকাণ্ড, চাঁদাবাজি চালিয়ে যাক, আরো বেশি করে করুক। আর সরকারি মিডিয়া এগুলো ফলাওভাবে প্রচার করবে। আর এই সকল বিষয় নিয়ে যখন সরকারের সমালোচনা করা হবে, সরকার আইন শৃঙ্খলা বাহিনী ঠিক করতে পারছে না এবং ডক্টর সরকার কি করছে, পুলিশ কোনোভাবে ক্লিক করছে না, এগুলো যারাই বলবে তাদেরকে আমরা সহজেই আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে দোষর বানিয়ে ফেলতে পারবো। মোট কথা হচ্ছে, দেশের মধ্যে আওয়ামী লীগ এবং বিএনপির রাজনৈতিক আদর্শকে কবর দেয়া এবং জনগণের কাছে এদের ইমেজটাকে একেবারে ধ্বংস করে দেওয়া। জনগণকে বুঝাতে চাচ্ছে ডক্টর সরকার দেশের মধ্যে রাজনীতিতে নতুন একটি আদর্শ এবং নতুন একটি রাজনৈতিক অপশন তৈরি করতে হবে বৃহৎ পরিসরে, যাতে জনগণ তাদেরকে ভোট দিয়ে তাদেরকে ক্ষমতায় আনে। বিএনপি এবং আওয়ামী লীগকে তো দেখেছিনি, তারা মুদ্রার এপিঠ ওপিঠ এবং একই সাথে দুই বিষ। একটা মোটিভ তৈরি করা হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে। বিএনপির লোকেরা বুঝেও তারা ওই মোটিভে পা দিচ্ছে, বারবার একই ভুল করছে। এখন আওয়ামী লীগ তো রাজপথে নেই, আওয়ামী লীগের ভুল করার কোনো স্কোপ নেই। কিন্তু সাধারণ জনগণ এই সকল বিষয় প্রতিবাদ করলে তাদেরকে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে চুপ করে রাখা হচ্ছে। এভাবে কিন্তু ডক্টর ইউনূস সরকার 1 বছর পার করে দিতে যাচ্ছে। আর এক মাসের মতো হয়তো আছে, 2 মাসের মতো হয়তো আছে। তো তাহলে আপনারা কিছুই করতে পারছেন না। বিএনপি এত বড় দল হওয়ার পরও আপনারা কোনো প্রেশার ক্রিয়েটও করতে পারছেন না। অলরেডি জামাত
বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ তাদের দখলে রেখেছে, আপনারা হলে পর্যন্ত ঢুকতে পারছেন না। এত বড় একটি দল, 40% আপনাদের সমর্থক, তারপরও আপনারা ডক্টর ইউনূসের কোনো বাহিনী নেই, জামাতের আহামরি সারা বাংলাদেশে ওই রকম স্ট্রং অবস্থান নিয়ে আপনারা পেরে উঠছেন। তাহলে বোঝা যাচ্ছে আপনাদের সাংগঠনিক দক্ষতা কতটুকু, এবং আপনারা নির্বাচন হলো দেশটাকে আসলে কি ভঙ্গুর দেশটাকে শাসন করতে পারবেন? আমার তো মনে হয় না। আসলে জামাত, এনসিপি, ডক্টর ইউনূস চাচ্ছে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে পরিবর্তন করে ফেলতে, বিএনপি এবং আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে মুছে ফেলতে। বিএনপি একটা নতুন ভিসা সার্কেলে পড়েছে, একটা নতুন সাইকেলে পড়েছে, একটা নতুন বৃত্তে আটকা পড়েছে অথবা চক্রে আটকা পড়েছে। যে সাইকেল, যে চক্র, যে বৃত্ত থেকে বিএনপি বের হতে পারছে না, পারবে না, কোনোদিন বিএনপি সফল হবে না, সম্ভব নয়। বিএনপি নিজেরাও হাল ছেড়ে দিচ্ছে, জানে যে এটা সম্ভব নয়। দর্শক, আপনারা যারা অর্থনীতি করেছেন অনেকেই জানেন যে অর্থনীতিতে একটা থিওরি আছে, দারিদ্র্যের দুষ্ট চক্র, ভিশাস সার্কেল অফ পভার্টি বলা হয়। মানে ওখান থেকে বের হতে পারে না। একজন লোকের টাকা নাই, কিছু টাকা পেয়েছে, ওটা খরচ করে ফেলেছে, টাকা শেষ, আবার সে গরিব। এইভাবে চলতে থাকে। তার টাকা আর হয় না, ধনী আর হতে পারে না, গরিবই থেকে যায়। কারণ যখনই কিছু টাকা হয়, সামনে পিছনের ঋণ, কিছু নতুন খরচ, শেষ, সারপ্লাস আর থাকে না। তো বিএনপি এরকম ভিশাস সার্কেলে পড়েছে। বিএনপির কোনো আশা ভরসা নেই। বিশেষ করে বিএনপির যে চাঁদাবাজ, যে লুটপাটকারী, অপরাধী, এরা কোনোদিন ভালো হবে না, ভালো হতে পারবে না। এই সার্কেলটা এমন যে আপনি কাউকে বহিষ্কার করবেন, অন্য কেউ বিএনপির এসে আবার ওই চাঁদাবাজিটা করবে। চাঁদাবাজি, বহিষ্কার, এগুলো করলেও করবে, না করলেও করবে, কিচ্ছু করার নেই। নেশা করতে করতে মানুষ অনেক সময় এমন পর্যায়ে আসে, তার অভিভাবক আশা ছেড়ে দেয়, ও আর কোনোদিন ভালো হবে না। প্রথমে চেষ্টা করে রিহাবে দেয়, কিন্তু একটা পর্যায়ে আসে যখন তার ভালো হওয়ার আর কোনো সম্ভাবনা বা চান্স থাকে না। যে রিহাব থেকে বের হয়ে নেশা করে, রিহাব থেকে বের হওয়ার কয়েকদিনের মধ্যে নেশা করে, আসফালা সাফিলিন, একদম চূড়ান্ত পর্যায়ে এরকম হয়। তা বিএনপির অবস্থা হচ্ছে এরকম যে ভালো হওয়া সম্ভব না। আপনি বিএনপিকে পরিশুদ্ধ করবেন, শুদ্ধি অভিযানের কথা আসছে না, সম্ভব না, আপনি পরিশুদ্ধ করতে পারবেন না। তো দর্শক, এখন একটা দল, এটা তো আর সরকার না, বিএনপি একটা দল, একটা সংগঠন, তাও আবার একটা কনভেনশনাল পলিটিক্যাল পার্টি, কোনো ধর্মীয় ট্রেনিংও নাই। আবার ইদানিং আবার ধর্ম বিরোধী হয়ে উঠেছে। যারা ধর্ম মানে তাদেরকে বলে মৌলবাদী। তো এই জায়গাটায় বিএনপি হাল ছেড়ে দিয়েছে যে না, মনে হয় আর কাজ হবে না। প্রমাণ, রুহুল কবির রিজভীর বক্তব্য, দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে প্রশাসন সহযোগিতা করছে না। এর মানে যারা বিএনপির চাঁদাবাজি করছে, বিএনপির কেউ কেউ যদিও চাঁদাবাজির লাইসেন্স তারেক রহমান নিজেই দিয়েছে, তারপরও কখনো কখনো চায় ধরা পড়ার পর, মিডিয়া আসার পর ধরা। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই মন্তব্য প্রকাশ করতেছে, এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে। এখানে কিন্তু বিএনপির বিরুদ্ধে অনেক কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়, বা আওয়ামী লীগের বিভিন্ন পরিকল্পনা, এগুলো নিয়ে কথা হয়। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।